সবাইকে ফলাও করে জানিয়ে ফিরে এসে গল্পটা ফলাতে লাগা গেল। সর্বমত্যন্তম এর সঙ্গে জুতমতো মজবুত মতো একটা কাহিনীকে জুড়ে দেওয়াই এখন কাজ। কিন্তু ক্রমশ দেখা গেল কাজটা মোটেই সহজ নয়। গল্প তো কতই লিখেছি, কিন্তু এই ধরনের গল্প কখনো লিখিনি। ছোট্ট একটুখানি বীজ থেকে বড় বড় মহিরুহ গজিয়ে ওঠে লোকে বলে থাকে। আমি নিজের চোখে কখনো দেখিনি বটে, তবে লোকের কথা অবিশ্বাস করতে চাইনি। তবুও এই কথা আমি বলবো যে গাছের বেলা তা হয়তো সত্যি হলেও একটুখানি বীজের থেকে একটা গল্পকে টেনে বার করে আনা দারুণ দুঃসাহসিক ব্যাপার। বলবো কি ভাই, যতই প্লট ফাঁদি আর যত গল্পই বাঁধি আর যত রকম করেই ছকে যাই, কিছুতেই ওই সর্বমত্যন্তমের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। একটা গল্প লিখতে গিয়ে ভাবতে ভাবতে 100টা গল্প এসে গেল মনের মধ্যে, গল্পের একশা, আর মনের মতো তার প্রত্যেকটাই, কিন্তু নামের মতো একটাও না। ভাবতে ভাবতে 7 রাত্রি ঘুম নেই, এমনকি দিনেও দু চোখে ঘুম আসে না। চোখের কোণে কালি পড়ে গেল আর মাথার চুল সাদা হতে শুরু করলো। অর্ধেক চুল টেনে টেনে ছিঁড়ে ফেললাম, আর কামড়ে কামড়ে ফাউন্টেনের আধখানা পেটে চলে গেল। কত গল্পই এই ক্ষুদ্র মস্তিষ্কে এলো আর গেল, কিন্তু কোনোটাই এই নামের সঙ্গে খাটলো না। তখন আমি নিজেই খাটলাম, আমাকেই খাটিয়ে নিতে হলো শেষটায়। শুয়ে শুয়ে আমার খাতার শুভ্র অঙ্কে, আমার অনাগত গল্পে আষ্টে পৃষ্ঠের ললাটে কত কী যে আঁকলাম। কাকের সঙ্গে বক জুড়ে দিয়ে, বাঘের সাথে কুমিরের কোলাকুলি বাঁধিয়ে, হনুমানের সঙ্গে জাম্বুবানকে জর্জরিত করে, সে এক বিচ্ছিরি ব্যাপার। সব জড়িয়ে এক ইলাহি কাণ্ড। কী যে ওই সব ছবি, তার কিচ্ছু বুঝবার জো নেই। অথচ বুঝতে গেলে অনেক কিছুই বোঝা যেত। গুহা মানুষেরা একদা যেসব ছবি আঁকতো, এবং মানুষের মনের গুহায় মনশ্চক্ষুর অগোচরে এখনও যেসব ছবি অনুক্ষণ অঙ্কিত হচ্ছে, সেই সব অন্তরের অন্তরালের ব্যাপার। মানুষ পাগল হয়ে গেলে যেসব ছবি আঁকে, অথবা আঁকবার পরেই পাগল হয়ে যায়। সর্বমত্যন্তম ড্যাশ উইদিন ইনভার্টেড কমার শিরোনামার ঠিক নিচে থেকে শুরু করে গল্পের শেষ পৃষ্ঠায় আমার নাম স্বাক্ষরের ওপর অবধি কেবল ওই সব ছবি, ওই পাগল করা ছবি সব। পাতার দুধারে মার্জিনেও তার বাদ নেই, মার্জনা নেই কোনোখানে। তোমরা হাসছো, তা হাসতে পারো, কিন্তু ছবিগুলো মোটেই হাসবার নয়, দেখলেই টের পেতে। ওই সব ছবির গর্ভে যে নিদারুণ আর্ট নিহিত রইল, আমার আশা সমজদারের সাহায্যে রাঁচির বাইরেও তারা থাকবেন নিশ্চয়ই। একদিন তার তত্ত্ব উদ্ঘাটিত হবেই। চিরদিন কিছু তা ছলনা করে নিগুড়ো হয়ে থাকবে না। আমার গল্পের জন্য, এমনকি আমার কোনো লেখার জন্য কখনো কোনো প্রশংসা না পেলেও ওই সব ছবির খ্যাতি আমার আছেই। ওদের জন্য একদিন না একদিন বাহবা আমি পাবই। ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে, আজকে না হলে আগামীকালে। মানুষের দুঃস্বপ্নের মধ্যে অন্তত এই বিশ্বাস আমার অটল। অবশেষে সর্বমত্যন্তমের পরে ড্যাশের জায়গায় শুধু গর্জিতম কথাটি বসিয়ে রচনা শেষ করে আমার গল্পে সেই চিত্ররূপ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণে রেডিও স্টেশনের দিকে দৌড়ালাম। ভেবে দেখলে সমস্ত ব্যাপারটাই গর্জিত ছাড়া কি। আগাগোড়া ভালো করে ভেবে দেখা যায়, যদি আমার পক্ষে রেডিওর গল্প পড়তে পাওয়া এবং যে দক্ষিণে গল্প বেঁচে থাকি সেই গল্প পড়তে গিয়ে তার 3 গুণ দাক্ষিণ্য লাভের সুযোগ পাওয়া দস্তুর মতো গর্জিত বলেই মনে হতে থাকে। এবং যে গল্প আমি চিত্রাকারে মিকি মাউসের সৃষ্টিকর্তাকে লজ্জা দিয়ে পৃষ্ঠায় বা পৃষ্ঠা ধরে ফেঁদেছি, তার দিকে তাকালে না এর সমস্তটাই অত্যন্তম, অতিশয় অত্যন্তম, এবং কেবল অত্যন্তম নয়, অত্যন্তম গর্জিতম। তারপর তারপর সেই গল্প নিয়ে হন্যে হয়ে যাবার মুখে আমার 2 নম্বর বরাত এসে দেখা দিল। অ্যাম্বুলেন্সে চাপা পড়লাম। হাসপাতালে গিয়েও হাত পা ব্যয় না করে, নিজে বাজে খরচ না হয়ে অটুট অবস্থায় বেরিয়ে আসাটা 3 নম্বর বরাত বলতে হয়। কিন্তু সশরীরে সর্বাঙ্গীন রূপে লোকালয়ে ফিরে এসে ভাগ্যের ত্রহস্পর্শের কথাটা যে ঘটা করে যাকে তাকে বলবো বলে একটু আরাম পাবো, তার যোগী। যার দেখা পাই, যাকেই বলতে চাই কথাটা, আমারই সূত্রপাতের আগেই সে মুক্তকণ্ঠ হয়ে ওঠে। চমৎকার খাসা, কি গল্পই না পড়লে সেদিন। যেমন লেখায় তেমনি পড়ায়। লেখা পড়ায় যে তুমি এমন ওস্তাদ, তার পরিচয় তো স্কুলে কোনোদিন দাওনি। হে, সব্যসাচী যদি কাউকে বলতে হয় তো সে তোমায়। আমাদের সবাইকে অবাক করে দিয়েছো মাইরি। আমিও কম অবাক হইনি। প্রতিবাদ করতে যাব, কিন্তু হাঁ করবার আগেই আরেকজন হাঁ হাঁ করে এসে পড়েছে। তোমার গল্প অনেক পড়েছি, ঠিক পড়িনি বটে, তবে শুনতে হয়েছে। বাড়ির ছেলেমেয়েরাই গায়ে পড়ে শুনিয়ে দিয়েছে, শোনাতে তারা ছাড়ে না। তা সে শোনাও পড়ার মতোই, কিন্তু যা পড়া সেদিন তুমি পড়লে তার কাছে সেসব কিছু লাগে না।
আমার ছেলে মেয়েদের পড়াও না। হ্যাঁ, সে পড়া বটে একখান। আহা, এখনও এইখানে লেগে রয়েছে হে। তার মুখ থেকে কেড়ে নিয়ে বললেন আরেকজন, গল্প শুনে তো হেসে আর বাঁচিনি ভাইয়া। ও আশ্চর্য গল্পই পড়লে বটে। বাড়ি শুদ্ধ সবাই, ও আমার দুধের ছেলেরা পর্যন্ত উৎকর্ণ হয়েছিল কখন তুমি গল্প পড়বে। আর যখন তুমি আরম্ভ করলে, সেই শুক্রবার না কোন বারে বিকেলের দিকেই না, ও আমরা তো শুনবা মাত্র ধরতে পেরেছি এমন টক মিষ্টি ঝাল ঝাল নোনতা গলা অরকার হবে। আমার কোলের মেয়েটা পর্যন্ত ধরতে পেরেছে যে ও আমাদের রামদার গলা। রামদাটা গলা থেকে তুলতে না তুলতেই অপর এক ব্যক্তির কাছে শুনতে হলো, বাহাদুর বাহাদুর, তুমি বাহাদুর। রেডিওয়ে গল্প পড়ার চান্স পাওয়া সহজ নয়। কোন ফিকিরে কী করে জোগাড় করলে তুমিই জানো। তারপরে সেই গল্প মাইকের সামনে দাঁড়িয়ে রগড়ানো, সেটি চারটিখানি। আমার তো ভাবতেই পা কাঁপে, মাথা ঘুরতে থাকে। কী করে পারলে বলে তো? আর পারে বলে পারা, আমার নিখুঁতভাবে পারা, যা একমাত্র কেবল হাঁসেরাই পারে। আবার বলি, তুমি বাহাদুর। তারাই আমার তাক লাগিয়ে দিল। রেডিওর স্বর্গে যাবার পথে উপস্বর্গে আটকে অ্যাম্বুলেন্সে চেপে আধুনিক পাতালে যাওয়ার আমার গালভরা খবরটা ফাঁস করার আর ফাঁক পেলাম না। তো তাহলে এইখানেই আমরা শেষ করছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি বেতার ঘটিত দুর্ঘটনা এই গল্পের দ্বিতীয় খণ্ড। আগের দিন প্রথম খণ্ড পার্ট 1 আমরা পড়েছিলাম। যারা দেখেননি তারা আমাদের চ্যানেল পেজ ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন। কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন। চলুন, দেখা হচ্ছে পরের দিন আরেকটা ভালো অডিও স্টোরি নিয়ে। বাই।